আশা করি আল্লাহ তাদের হেফাজত করবেন এবং ইনশাল্লাহ তারা সুস্থ থাকবেন এবং ভালো থাকবেন। আসুন আমার দর্শকদের সাথে এই বিষয়টা নিয়ে, আমার প্যানেলের আমার দুই অতিথির সাথে এই বিষয়গুলো নিয়ে আমি আলোচনা শুরু করি। মেজর মোহাম্মদ মহসিনুল করিম, আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের আমাদের এপিসোডে। আসসালামু আলাইকুম। তাসনুবা মাহা আপু, আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের আলোচনায়। এই আলোচনায় আপনি অংশগ্রহণ করেছেন অত্যন্ত রিস্কের মধ্য দিয়ে, তারপরেও আপনাকে সাধুবাদ জানাচ্ছি, স্বাগত জানাচ্ছি। আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহর জন্য আপনাকে এবং আপনার পরিবারকে হেফাজত করে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি প্রথমে মেজর মহসিনুল করিম, আপনি রাওয়া ক্লাবে জেনারেল ওয়াকারের বক্তব্যটা শুনেছেন, আপনি শুনেছেন, বাংলাদেশের সবাই শুনেছে। এখন উনি প্রথম কথাটা হচ্ছে যে কমিশনটা করা হয়েছিল বিডিআর হত্যাকাণ্ডের উপরে, অনেক তালবাহানার পরে যে কমিশনটা করা হয়েছিল, ওই কমিশনের লোকজনরা অনেকে ওয়াকারের সমর্থক, ওয়াকারের পছন্দের, জেনারেল ওয়াকারের সেট করা কয়েকজন লোক যারা ওই কমিশনে স্থান পেয়েছে। এবং ফজলুর রহমান সাহেবকে ওখানে বসানো হয়েছে। ওনার আচার আচরণ কথাবার্তায় ওনাকে আন্তরিক ভাবে ন্যায় মনে করেছে, উনি মানুষকে ম্যানিপুলেট করতে পারবে, অথবা উনি এত সত্য কথা সেনা প্রধানের বিপরীতে গিয়ে বলতে পারবেন না, অথবা ওনাকে ম্যানেজ করা যাবে, হোয়াটএভার। এখন জেনারেল ওয়াকারের বক্তব্যের পরে রাওয়া ক্লাবে আপনি কি মনে করেন ওই কমিশনটার আর স্বাধীনতা আছে, স্বতন্ত্র বৈশিষ্ট্য আছে, বা তারা এসব ব্যাপারে ওপেনলি এই সাবজেক্টটাকে আর তদন্ত করার এখতিয়ার রাখে কিনা, সাহস রাখে কিনা, তাদের এই অবস্থানটা আছে কিনা? মেজর মহসিনুল করিম। ধন্যবাদ। আপনি যে প্রশ্নটা করেছেন এটা তো আসলেও খুবই ডিফিকাল্ট টু আনসার। কারণ হলো যে এটা এমন কিছু ক্রিটিক্যাল ব্যাপার আছে যেটা আসলে খোলা মনে বলাটা প্রকৃতপক্ষে রিস্কি, আপনি যেটা বলছেন। যাই হোক, তারপরেও আমি এই কমিশনের যেদিন প্রথম রাওয়াতে এসে উনি অ্যাফেক্টেড ফ্যামিলি এবং অ্যাফেক্টেড অফিসারদের সামনে মত বিনিময় করেন, সেদিনই কিন্তু সেদিন ছিলেন, আমি কিন্তু আমার সন্দেহ প্রকাশ করেছিলাম এবং স্পষ্ট ভাষায় প্রেসিডেন্টকে বলেছিলাম যে আপনারা কিছু করতে পারবেন না, এবং তার জন্য উনি আমাকে যথেষ্ট গালমন্দ করেছেন আমার অ্যাবসেন্সে। যাই হোক, এই যে এখন তারা যে কাজ করছে, যতটুকু করেছে এবং যে সময়টার কথা উনি বলেছিলেন 3 মাস, এটা একটা এমন একটা ফিকটিশিয়াস একটা কথা। 3 মাসে এই ধরনের একটা জটিল বিষয়ে তদন্ত করা বলে ফেলছে ঠিকই, আদতেও সম্ভব না। যাই হোক, উনি বলছেন উনি বিদেশ থেকে মইনুল আহমেদ, তারপরে এক্স প্রাইম মিনিস্টার ওনাদেরকে নিয়ে আসবেন অথবা যাবেন সেখানে। এই যে কথাগুলো বলছেন, যেটা তো আসলে সম্ভব না। উনি এগুলো বলে কি যে একটা লিপ সার্ভিস দিলেন সবার সামনে যে উনি অনেক কিছু করে ফেলবেন, ওনার করার সদিচ্ছা আছে নাই এটা নিয়ে আমি প্রশ্ন তুলতে চাই না, কারণ অনেকেই ওনার সদিচ্ছার ব্যাপারে ভেরি স্ট্রংলি রেকমেন্ড করবে বা সাপোর্ট করবে। বাট আমি যে প্রথম থেকে যে কারণে বলেছিলাম যে সম্ভব না, আমাকে তো জিজ্ঞেস করেনি উনি। আমি চলে আসার পরে উনি আমাকে খুব ব্যাডলি সমালোচনা করেছে। যাই হোক, তো এই যে আমি কেন বলেছিলাম যে এটা আপনি পারবেন না, ইট ইজ নট পসিবল ফর ইউ, নাথিং, ইউ ক্যান ডু নাথিং, এগুলো কিন্তু আস্তে আস্তে এক্সপোজ হচ্ছে এখন। আপনি যেগুলো প্রশ্ন তুলেছেন এগুলো তো এই প্রশ্নগুলো বা এই ধরনের একটা সিচুয়েশন আসতে বাধ্য, কারণ যারা এই ঘটনার সাথে ওতপ্রোতভাবে জড়িত সেই মানুষগুলো কিন্তু এখনো যথাযথ ভালো ভালো জায়গায় পজিশনে আছে। তারপরে দেখেন যে কথাগুলো ওই দিন সেনাপ্রধানের মুখ থেকে এসছে, এটা তো ধরেন কিছুটা হলেও যদি বলেন একটা ফুল স্টপ, খুবই সত্য কথা। কারণ এখানে তো একটা বিচার হওয়ার জন্য প্রাথমিকভাবে তদন্ত হয়েছে, তদন্তের পরে চার্জশিট হয়েছে, চার্জশিটের পরে এটা ট্রায়ালে গেছে, ট্রায়ালে সাক্ষ্য নিয়ে এসে প্রমাণ হয়েছে, এবং যাদের প্রমাণ হয়েছে তাদের বিচার হয়ে গেছে, শাস্তি হয়ে গেছে। শুধু যাদের প্রাণদণ্ড হয়েছে তাদেরটাই শুধু এখন সুপ্রিম কোর্টে আপিলেট ডিভিশনে আছে, রিভিউ হচ্ছে। তো একটা বিচার প্রক্রিয়া সম্পূর্ণ শেষ হয়ে গেছে, তারপরে আমরা তদন্তের কথা বলছি। তো এই তদন্ত করতে গেলে তো আগের বিচারিক যে প্রক্রিয়া সেটাকে তো থামাতে হবে, এক।
দুই হলো যে এইখানে যে সমস্ত বিচার হয়ে যাওয়া যে সমস্ত বিডিআর সদস্য আছে যাদের শাস্তি হয়ে গেছে, তাদের মধ্যে তো অনেক ভাইটাল উইটনেস আছে, কিন্তু এখানে আশ্চর্যজনকভাবে এই যে কমিশনটা হয়েছে, এই কমিশনের কিন্তু একটারই দেওয়া হয় নাই যাদের শাস্তি হয়েছে তাদেরকে নিয়ে ডিল করা। তাহলে আপনি যদি এই যে সমস্ত ব্যক্তি এই ঘটনা ঘটিয়েছে বলে আমরা বলি, কতটুকু পরিকল্পনা লেভেলে জড়িত, কতটুকু তারা বাস্তবায়ন লেভেলে জড়িত, এটার অনেক রকমের আপনার কথা শোনা যাচ্ছে না। তো সেই ক্ষেত্রে ফুল স্টপ কথার মানেই হলো মেজর করিম, মধ্যে থেকে আপনার কথাটা আমরা শুনি নাই, আপনি কি দয়া করে আবার, আপনি যে বলছেন যে এই কমিশনকে এখতিয়ার দেওয়া হয় না যাদের বিচার হয়েছে, যারা হাজতে আছে তাদের সাথে কমিউনিকেট করার, তাদের সাথে কাজ করার, তাদের সাথে যদি, হ্যাঁ ওকে, আপনি এইটা এখান থেকে আবার একটু বলেন, কারণ আপনার মাইক্রোফোনটা অফ হয়ে গেছিল। আচ্ছা, এইটা যদি না দেওয়া হয়ে থাকে তাহলে এই যে লোকগুলো যাদের শাস্তি হয়েছে কিসের উপরে? শাস্তি হয়েছে সেই সময়ের একটা মক তদন্তের উপরে, সেটা তদন্ত ছিল না। মেজর করিম, আপনি খুব সুন্দর একটা কথা বলছেন, একটা শব্দের ব্যবহার করছেন, আমাকে ওখানে যেতে হবে। আপনি বলছেন বিচারটা হয়েছে একটা মক ট্রায়ালের মাধ্যমে। আপনি কি একটু বাংলায় বলবেন আমার দর্শকদের এই মক শব্দটার অর্থটা কি? আপনি যেটা বলছেন আমি বুঝছি, তাসনুবা আপু বুঝছে, আপনি কি দয়া করে বলবেন মক শব্দটা কি? এটা তো আমরা ইউজ করি সবসময়, এটা আসলে সাধারণ ভাষায় যেটাকে বলা হয় সাজানো একটা নাটক। সাজানো একটা নাটক, জি, হালেলুয়া, আলহামদুলিল্লাহ, আপনি খুব ভালো একটা কথা বলছেন। বলেন তাহলে সাজানো একটা ড্রামার মাধ্যমে যেই, আপনি কি মনে করেন এই যে মক ট্রায়াল করা হয়েছে, আমি যদি বলি জেনারেল ওয়াকার ওয়াজ অলসো এ প্লেয়ার অফ দ্যাট মক ট্রায়াল, আমি যদি কথাটাকে এভাবে বলি, এটা কি অতিরঞ্জিত হবে না লজিক্যাল হবে? না, মক ট্রায়াল যখন হয় বা মক ট্রায়াল হওয়ার আগে যেটা তদন্ত হয়েছে সেটাও একটা সাজানো তদন্তই, কারণ তদন্তটা করাই হয়েছিল যারা প্রকৃত দোষী তাদেরকে আড়াল করার জন্য। তো এই যে একটা তদন্ত হলো, এই তদন্তটা হচ্ছে যে কোনো একটা বিল্ডিং এর যেরকম ফাউন্ডেশন, এটা যদি রং থাকে তাহলে তো যত সুন্দর করে করেন না কেন সেটা কিন্তু ধসে পড়বে অথবা এটা মিনিংলেস হবে। তো একটা তদন্ত যে করা হয়েছিল সেই তদন্তটাই ছিল সাজানো এবং প্রকৃত দোষীদেরকে আড়াল করার জন্য। তো এই তদন্তর ফলে তারপরে যে সমস্ত বিচার আচার যা ঘটেছে সম্পূর্ণটাই কিন্তু 180 ডিগ্রি রং। এই যে বলা হচ্ছে যে সমস্ত লোক তারা শাস্তি পেয়েছে, এটা সঠিক এবং শাস্তি পেতেই হবে, এরকম একটা কথা বলা হয়েছে। তো সেক্ষেত্রে হ্যাঁ, অপরাধী তো শাস্তি পেতেই হবে, আমি একদম 100% জেনারেল ওয়াকারকে চাচ্ছি যারা অপরাধী তাদের শাস্তি পেতেই হবে যেভাবেই হোক না কেন। এখন অপরাধী তো প্রমাণ হতে হবে সে অপরাধী। আমি যদি প্রকৃত অপরাধীকে আলাদা করার জন্য, আড়াল করার জন্য যদি একটা তদন্ত করে থাকি, তাহলে শুরু থেকেই তো এটা রং ডাইরেকশনে গেল। আপনি ঢাকায় যাবে ট্রেন, ঢাকা থেকে চিটাগং যাবে, সেটা খুলনা রওনা করে দিলেন। তো এইটার কারণে যেটা হয়েছে সেটা হলো যে বিচারের যে প্রক্রিয়া শেষ করা হয়েছে, এটা তারা সত্যি সত্যি এই ফাঁসির আসামিরা ফাঁসির দণ্ডে সঠিকভাবে দেওয়া হইতে পারে, আবার এটা সম্পূর্ণ ভ্রান্তও হতে পারে। তো সেই ক্ষেত্রে, কারণ আমরা তো জানি যে আসল অপরাধী কারা, তাদের তো একজনকেও বিচারের আওতায় আনা হয় নাই। এরকম ক্ষেত্রে যদি কেউ বলে, হ্যাঁ এটা যদি হাসিনা ম্যাডাম বলে, মানে প্রাইম মিনিস্টার হাসিনা যদি বলে যে ফুল স্টপ, সে যদি বলে যে বিচার যা হয়েছে সঠিক হয়েছে, বিচার এটাই কার্যকর করা হবে, উনি তো বলবে এটা, কারণ উনি তো নিজে বাঁচার জন্য এমন একটা তদন্ত করছে যে তদন্ততে প্রকৃত আসামিদের আনাই হয়নি, প্রকৃত ঘটনাই উদ্ঘাটন করা হয়নি। ওকে ওকে, জেনারেল করিম, আপনি একটা কথা আপনি খুবই সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন যে সত্য একটা অবস্থাকে, সত্য একটা পরিস্থিতিকে, সত্য একটা ইভেন্টকে ধামাচাপা দেওয়ার জন্য, ওখানে যারা ইনভলভ ছিল তাদেরকে পাশ কাটানোর জন্য নিরীহ কতগুলো লোকজন যারা হয়তো সেকেন্ড, থার্ড আর ফোর্থ লেয়ারে কাজ করেছে অথবা করে নাই, তাদেরকে সামনে বসিয়ে রেখে একটা মক ট্রায়াল করা হয়েছে। এখন এই মক ট্রায়ালের যারা বিচারক ছিল এবং ইনভেস্টিগেটর ছিল, হু ওয়ার দে? তারা তো হাসিনার এই তদন্তকারীরাই ছিল। হাসিনার তদন্তকারী বলতে হাসিনা নিয়োজিত পুলিশ কর্মকর্তা, হাসিনা নিয়োজিত মিলিটারি কর্মকর্তা এবং এইসব যত কর্মকর্তা ওখানে রয়েছে সবাই তো তারেক সিদ্দিকী, অর্থাৎ
হাসিনা শেখের বোনের আত্মীয় অথবা হাসিনা শেখের আত্মীয় তারেক সিদ্দিকী তৎকালীন প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা, সে তো সরাসরি এই তদন্তের সাথে, সরাসরি এই বিচার কার্যের সাথে জড়িত ছিল। এখন আমি আপনাকে আই উইল আস্ক ইউ এ $1 মিলিয়ন কোয়েশ্চেন, আপনি আমাকে বলতে পারেন ভাই আমি এটার উত্তর দেব না। তারেক সিদ্দিকীর ডান হাত, বাঁ হাত, 2 পা, মধ্য পা, ব্রেইন সব হিসাবের সাথে জড়িত ছিল বর্তমান সেনাপ্রধান জেনারেল ওয়াকার। এই কথাটা আমি যদি বলি খুব কি অন্যায় বলা হবে? না, ওই সময় বিষয়টা এরকম যে জেনারেল ওয়াকার আজকে সে ফুল জেনারেল, বাট ওই সময় সে কিন্তু ঘটনার সময় সে ছিল একজন মেজর, এবং তার যেটা গুরুত্ব ছিল সেটা ছিল যে সে প্রধানমন্ত্রীর আত্মীয়। কিন্তু এই যে তদন্ত এবং অন্যান্য কাজ কিন্তু ওয়াকার করে নাই, এগুলো কাজ কিন্তু আপনি তদন্ত কাজ ওয়াকার করে নাই, আপনাকে আমি এই কথাটার জবাব দেই। আপনি যে কথাটা বলছেন একটা হচ্ছে আপনি প্রোটোকলের কথা বলছেন, আপনি বিচারিক ব্যবস্থার কথা বলছেন। ওকে, হি ওয়াজ নট ডিরেক্টলি ইনভলভ উইথ দ্য ইনভেস্টিগেশন, অ্যাবসলিউটলি ট্রুথ। কিন্তু ওভাবে এটার সাথে তো সরাসরি হাসিনা শেখও জড়িত ছিলেন না, এটার সাথে তো সরাসরি তারেক সিদ্দিকীও জড়িত ছিলেন না, এটার সাথে সরাসরি আজিজও জড়িত ছিলেন না, শফিকও জড়িত ছিল না। কিন্তু এ প্রত্যেকটা লোক এই ইনভেস্টিগেশনটাকে ম্যানিপুলেট করছে। আমি ওই প্রশ্নটা করছি, এরা কি সবাই ম্যানিপুলেট করে নাই? এরা কি বিহাইন্ড দ্য সিন ওয়ার নট দে আর দ্য মেইন প্লেয়ার? আমি আপনার কাছে এটা জানতে চাচ্ছি। না, এরা তো তদন্তের ব্যাপারে শুধু না, এই যে ঘটনা যখন ঘটে তখন যেভাবে সাজানো হয় জিনিসটাকে যাতে সেনাবাহিনীকে ঢুকতে না পারে, তারপরে এই যে জেনারেল আজিজের কথা বললেন, সেও তো তখন সুপারসিডেড লেফটেন্যান্ট কর্নেল, কারণ সে প্রমোশন পায় নাই, তার সাথে যারা তারা ব্রিগেডিয়ারে নবাব হয়ে গেছে, প্রমোশন পায় নাই একটা কারণে যে তার ভাইরা সন্ত্রাসী, এই জন্য তাকে প্রমোশন দেওয়া হয়নি। আর ওয়াকারকে প্রমোশন দেওয়া হয় নাই কারণ সে শেখ হাসিনার রিলেটিভ, সেই জন্য তাকে প্রমোশন দেওয়া হয় নাই। এরা দুজনে কিন্তু সুপারসিডেড ছিল। আর ওই সময় তাদেরকে যে যেখানে দায়িত্ব দেওয়া হয়েছিল, কারণ যে জেনারেল ওয়াকার যে ব্যাটালিয়নের 2IC ছিল, মানে উপ অধিনায়ক ছিল, সেই ব্যাটালিয়নের কিন্তু সিও ছিল। বাট সেই সময় আমি জানি না সঠিকভাবে যে ওই সময় সিও ছুটিতে ছিল অথবা অ্যাবসেন্ট ছিল, সেই জন্য ওয়াকার অ্যাক্টিং সিও হিসেবে সে ব্যাটালিয়ন নিয়ে পিলখানায় গিয়েছিল। তো এই যে ঘটনা যখন ঘটে, যেটা শোনা যায়, অফিসাররাও বলে, যারা প্রত্যক্ষ দেখেছে তারাও বলে যে আমরা দেখেছি বা শুনেছি আমাদের সামনেই ওনার কথা বলতে, যে উনি ব্রিগেডিয়ার হাকিম আজিজকে ভিতরে যেতে বাধা দিয়েছেন, যে এটা প্রাইম মিনিস্টার নির্দেশ, ভিতরে যাওয়া যাবে না, এরকম কথা অনেকেই বলে। এটা আমরা ইউটিউবে দেখেছি, শুনেছি। তো এটা হলো ওনার পার্ট, জেনারেল ওয়াকারের। জেনারেল ওয়াকার এখন বলতে পারবে, ওনাকে যদি এই ইনকোয়ারি টিম, এই যে আমি যে প্রথম দিনই বলেছিলাম যে আপনি কিছু করতে পারবেন না, তো কিছু করতে পারবে কেমনে? ওই ইনকোয়ারি টিম কি জেনারেল ওয়াকারকে জিজ্ঞাসা করতে পারবে? সঠিক কোয়েশ্চেন। আমি এবার তাসনুবা মাহা আপনার কাছে যাব। আপনি ওই দিন রাওয়া ক্লাবে তার যে কথা, তার কথার পরে আপনি কোনো এক জায়গায় আপনি বলেছেন যে জেনারেল ওয়াকারের এই বক্তব্য কোনোভাবে গ্রহণযোগ্য না, আমরা রীতিমতো অপমানের মুখোমুখি হয়েছি। আমি আপনার কথাটা শুনতে চাই। আপনাকে আমি একটা কথা বলি, সেনাপ্রধান বলেছে আর্মির কোনো সদস্য এই হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিল না। অর্থাৎ উনি বলতে চাচ্ছেন আর্মি অফিসার এবং আর্মির কোন সদস্য, আদার র্যাঙ্কসের লোকজনরা ওখানে গিয়ে, ওখানে বিডিআর পিলখানায় গিয়ে ওখানে তারা গুলি করে, কেউ মারে না। আচ্ছা, সাবজেক্টটা কি একটু ইমপ্র্যাকটিক্যাল হলো না? পৃথিবীর কেউ কি বলছে আর্মির সদস্যরা ওখানে গিয়ে গুলি করে কাউকে মারছে? এই অভিযোগটাই তো আসে নাই। তাহলে উনি, আপনার দৃষ্টিতে উনি আসলে কি বোঝাতে চাচ্ছে? যে আর্মির কেউ ওখানে গিয়ে বিডিআর সদস্যদের গুলি করে মারে নাই? ওখানে তো বিডিআর সদস্যদের কেউ গুলি করে মারে নাই। সাবজেক্টটা তো এটা না। আর্মির 57 জন অফিসারদেরকে গুলি করে হত্যা করা হয়েছে। এখন এই হত্যাকাণ্ডের সাথে কারা জড়িত? বিডিআর এর সিপাই, লান্স নায়েক, নায়েক, হাবিলদার, সুবেদার, সুবেদার মেজর, নায়ক সুবেদার, সুবেদার, সুবেদার মেজর, দে আর দ্য থার্ড লেয়ার। কিন্তু প্রথম দ্বিতীয় লেয়ারে কারা ছিল? সাবজেক্টটা পেয়ে এখন মেজর মহসিনুল করিম একটা কথা বলছে। আচ্ছা, মহসিনুল করিমের কথায় আমি পরে যাই। আপনি ওই দিন যখন জেনারেল ওয়াকার এই কথাটা বলেছে, আপনি কি ওখানে ছিলেন? না। আপনাকে দাওয়াত দেওয়া হয়েছে?
হয়েছিল, কিন্তু আমাকে কোনো কার্ড পৌঁছানো হয়নি। মানে কার্ডে যদি লেখা থাকতো যে কি কি হবে বা কারা উপস্থিত থাকবেন, আমি সেখানে যেতাম না। তো টেকনিক্যালি আমাকে কার্ডটা দেওয়া হয়নি। আচ্ছা, আরো একটা কথা, ওখানে শুধু মহসিনুল করিম না, আরো অনেকজন লোকজন বলে রাওয়া ক্লাবে গেলে ভাইরে আমাদের মুসলমানরা দাঁড়িয়ে রাখে, যেমন মেজর মহসিনুল করিম, ওনাকে দেখলে আমার শ্রদ্ধায় আমার মাথা নুয়ে শ্রদ্ধা যায়, হয়। একটা ভালো হয়, শ্রদ্ধা জেগে ওঠে। আমার বাবারও বড় দাড়ি ছিল, মানে আমরা জি। দেখতাম, এটাকে অত্যন্ত সম্মান করি, নবীর সুন্নত ওনারা পালন করছে। কিন্তু ওখানে একটা শৃগাল আছে, একটা মাথায় টুপি দিয়ে কোন রকম হ্যাঁ হ্যাঁ ভ্যাভ্যা করে দাঁড়ায় এবং বহু লোককে মানে অপমান করে, উল্টাপাল্টা কথা বলে। এ ধরনের একটা লোক রাওয়ায় কি করে প্রেসিডেন্ট নির্বাচিত হয়? এখানে এই সাবজেক্টটা কি আপনি কখনো চিন্তা করে দেখেছেন? আমি বলবো আপনাকে এই জি বিষয়ে প্লিজ। কিছু। জি জি। আচ্ছা, আমাকে আমি যখন রাওয়ায় গিয়ে সেদিন নামলাম, হ্যাঁ, প্রথমে তো আমাকে ফোনে বলা হয়েছিল যাওয়ার জন্য। আমি যখন ভাই রাওয়াতে গিয়ে, আমার তো গাড়ি নাই, আমি উবার থেকে নামলাম আমার ছেলেকে নিয়ে, আমার একটা বড় ছেলেকে নিয়ে। নামার পর আমাকে রাওয়া চেয়ারম্যান বললেন কেমন আছেন, রিসেপশনের সামনে পার্কিং জোনটায়। তো আমি উনাকে সালাম দিলাম, আমার পার্টটা বলছি, আমি সালাম দিলাম। সালাম দিয়ে আমি উনাকে প্রথমেই বললাম যে কিভাবে ভালো থাকি ভাই, আপনি তো আমাকে চেয়ারম্যান ইলেকশনে আসার আগে বলেছিলেন যে আপনি যদি আসতে পারেন সেক্ষেত্রে আপনি পিলখানার ভাবিদের জন্য যতটুক, বিডিআর এর ভাবিদের জন্য যতটুক করা প্রয়োজন তার থেকেও বেশি করবেন, আর আমার হাজবেন্ডের ডেড বডির জন্য আপনি আরো অনেক বেশি কিছু করবেন। হ্যাঁ, সে আপনার ছোট ভাই। তো এরপরে তো আপনাকে আসলে আমি আর কিছু করতে দেখলাম না। আহ, আপনি যে এত টকশো করেন, অনেক কিছু বলেন শুনি, কিন্তু আপনি তো আসলে কখনোই আমার ব্যাপারে কিছু বলেন না। আমি আর একটা কথাও বলিনি এই ব্যাপারে। উনি সাথে সাথেই বলল কি, আমি বলবো না, আমি বলবো না। হ্যাঁ, আমাদের সেনাপ্রধান, আমাদের দেশপ্রেমিক সেনাপ্রধান, উনি এরপরে যে কি আবোল তাবোল বলছে, আমি আমি কিছু বুঝেই উঠতে পারলাম না। আমি শুধু ওনাকে বললাম যে আপনি এগুলো কি বলছেন, আমি তো কোনো কিছু উল্লেখ করে আপনাকে বলিনি। উনি এত চিৎকার করছেন, পার্কিং জোন, ওখানে এতগুলো গার্ড আছে, হ্যাঁ, যে গার্ডরা থাকেন, আমার ছেলে আছে দাঁড়ানো, গেস্টরা এসে নামছে সেখানে। 25 ফেব্রুয়ারি, হ্যাঁ, পিলখানার প্রথম মানে শহীদ সেনা দিবস হয়েছে, উনি সবার সামনে চিৎকার শুরু করলেন, মানে এত চিৎকার করলেন যেটা বলার বাইরে। তারপর ওখানে রাওয়ার আরো উনি কি চিৎকার করে কি উনি বকাবকি আপনাকে করছে? একদম আমাকে, এবং আমাকে উনি বলেছে বেয়াদব মহিলা। যখন উনি আমাকে এই কথা বলেছে তখন আমি উনাকে কিছু কথা বলেছি, এর পরে বলেছি, এর আগে আমি বলিনি। হ্যাঁ, ওখানে রাওয়ার অফিসার ছিলেন, সার্ভিং একজন অফিসার ছিলেন, প্রবাবলি উনি ব্রিগেডিয়ার হবেন, ওনার নাম আমিন। উনি আমাকে এসছেন চুপ করাতে। তখন আমি বললাম যে ভাই, আপনার সাথে কি আমার কিছু হয়েছে, আপনাকে আমি কিছু বলেছি, তাহলে আপনি আমাকে কেন বলছেন? হি শুড সরি টু মি। হ্যাঁ, আমি বলার পর তখন উনি আমাকে বলছে জি জি বলবে। আমি বলছি না, বলে ভিতরে চলেন, উনি বলবে। আমি বলছি না, রাইট নাও হি শুড সরি টু মি। হ্যাঁ, উনাকেও আমি বলছি। আবার আমাকে যে আরেকজন ভাই ছিলেন, উনার নামটা আমার ঠিক মনে নাই, সিভিল কাপড়ে রাওয়ার কোনো মেম্বার হবে, উনিও আমাকে বলছে যে বলবে। কিন্তু আমাকে উনি কিছুই বললো না, উনি চিৎকার করছে। দেন এই দুই অফিসার উনাকে গিয়ে বুঝাচ্ছেন। হ্যাঁ, পরে আমাকে অন্য মানুষরা বললেন যে উনাকে বুঝাচ্ছেন যে স্যার, আপনার তো এটা বলা উচিত হয়নি, আপনি কেন বললেন ওনাকে এই ধরনের কথাবার্তা। হ্যাঁ, উনি মানে কোনো কেয়ারই করলেন না, যে কিছুই হয় না এরকম একটা ব্যাপার। উপর থেকে বা কোনো এক জায়গা থেকে লেফটেন্যান্ট জেনারেল আমিনুল করিম ভাই আসলেন। উনি হচ্ছে ওই যে আমাদের পিলখানা ঘটনার পর সেনাপ্রধানকে, তখনকার মঈন আহমেদ থাকতে, শেখ হাসিনা থাকতে, তখন উনি ইয়েতে ছিলেন আর কি, সেনাকুঞ্জে ছিলেন। সেই ভাই আসলেন, আসার পরে উনি আমাকে বুঝিয়ে উপরে নিয়ে গেলেন। তো আমি বারবারই বলছিলাম আমি যাব না। উপরে যাওয়ার পরে আমার একদম ভাল লাগছিল না। আমি ওখানে একদম ঘড়ি ধরে 3 থেকে 4 মিনিট ছিলাম। আমি নিচে নেমে
চলে আসছি ওখান থেকে। হ্যাঁ, এরপরে আসলে কেউ আর খোঁজ খবর নেয়নি। আমি তারপর একটা প্রোগ্রাম ছিল শাহবাগে, আমি চলে গেছি। তো ওখানে যাওয়ার পথে আমি দেখলাম ফেসবুকে বারবার লেখা আসছে যে ইফ বাট ফুল স্টপ। তখন ইউটিউবে গিয়ে আমি দেখলাম যে কি ঘটনা হয়েছে। তো ওইটা দেখার পরে আমি শাহবাগে যাওয়ার পর ওই কথাগুলা বলেছিলাম, আপনি যেটা আমাকে একটু ওকে আগে দেখালেন। ওকে হ্যাঁ, আপু, ওকে। মেজর মহসিনুল করিম, আপনাকে আমি যদি একটু জিজ্ঞাসা করি, কর্নেল হক সে ভালো মানুষ খারাপ মানুষ এটা না, কিন্তু তাসতুবা মাহার সাথে রাওয়া ক্লাবের এন্ট্রান্সে উনি যেটা ব্যাখ্যা করলেন, আপনি কি একজন পেশাদার সৈনিক বা একজন অফিসারের কাছ থেকে এ ধরনের আচরণ এবং রাওয়ার নির্বাচিত প্রেসিডেন্ট হিসাবে একজন ব্যক্তি এ ধরনের আচরণ করতে পারে কিনা? না, আপনি ভাবি যেটা বলছেন এ ধরনের কেন, কোন ধরনের উচ্চবাচ্যই তো করা ঠিক না, যে এই সমস্ত এফেক্টেড ফ্যামিলির জন্য। তো 2 নম্বর কথা হলো যে উনারা তো আসলে রাওয়া প্রেসিডেন্ট কর্তৃক আমন্ত্রিত। এই অনুষ্ঠানটা যে হয়েছে, এই অনুষ্ঠানে কথা বলবেন কে, প্রকৃত কথা ছিল যে এরই আমরা ফার্স্ট টাইম গত 16 বছরে আমরা এই দিনটাকে আমরা উদযাপন করতে পারছি। এর আগে তো কোনোদিনও, প্রথমে একবার বা 2বার আমি লুকায় গেছি, বিকজ আমি তো সেনা ক্যান্টনমেন্টে অবাঞ্ছিত ছিলাম। আমার চাকরিচ্যুতি হওয়ার পরে তো আমি মামলা, জেল, জরিমানার মাঝখান দিয়ে থাকার জন্য আমি এই সমস্ত অনুষ্ঠানে আসলে যোগও দিতে পারি নাই। 1-2বার যোগ দিয়ে যেটা দেখেছি, সেটা যে মনে হচ্ছে ওখানে সবকিছু কন্ট্রোল, কে কি বলবে না বলবে। এখানে দেখা যাচ্ছে কি যে ওখানে আলোচনায় বা বক্তৃতায় এফেক্টেড ফ্যামিলির বা এফেক্টেড বলবো কি, একজন অফিসারের বাবা হিসাবে আমি দেখছি সে প্রাইম মিনিস্টারকে উল্টা প্রেজ করতেছে। প্রাইম মিনিস্টার আমাদের অনেক উপকার করছে, সে আমাদের বাচ্চাদের বাঁচানোর জন্য অনেক চেষ্টা করছে, এটা ঘটনা ঘটে গেছে, ওনার প্রতি আমরা চিরকৃতজ্ঞ। এই ধরনের কথা একজন বাবাকেও আমি বলতে শুনেছি। এই ছিল সেই সময়ের সাজানো একটা অনুষ্ঠান। তো এই এত কিছুর পরে তারপরে আস্তে আস্তে কিন্তু এই অনুষ্ঠানটা একটা জাস্ট মিলাদের মতন, যে যাব এখানে মোনাজাত হবে, একটা করে জিলাপি খাওয়া, হেঁটে চলে আসবে, এরকম অবস্থায় পরিণত হয়েছিল। এবং আমরা এক জায়গায় হতেও পারতাম না, তারপর আমি যাওয়াই বাদ দিলাম। এত কিছুর পরেও, এত বছর পরে এই প্রথম আমরা বুক ফুলায়া মন খুলে বলতে পারলাম যে এটা একটা দিন, এটা গভর্নমেন্ট আমাদেরকে দিয়েছে, যেটা অনেক দিনের দাবি ছিল। এবং দেওয়াই হয়েছিল এফেক্টেড ফ্যামিলিজ, এফেক্টেড অফিসার্স। আমিও দাওয়াত পেয়েছিলাম, তো আমি যেতে একটু দেরি হয়েছে জন্য আমি সরাসরি, আমি আমার ইয়েতে ওখানে যাওয়ার সাথে সাথে আমাকে অনেক অফিসার এসে বললো যে শুনছিস কি বলছে এগুলো, আমার বন্ধু বান্ধব যারা। আমি তো জানি না, তো বললো যে একটু শোন। তো শুনে গেলে ওই কথাগুলো পরে আমি কয়েকবার শুনেছি ওনার কথা। তো ভাবির সাথে যেটা হয়েছে, যদি এইটাই হয়ে থাকে, এটা একবারে অনাকাঙ্ক্ষিত, এটা হতে পারে না। কেন হলো আই ডু নট নো, এটা তো কর্নেল হক ভালো জবাব দিতে পারবেন। আমাকে বলেন, আপনি একটা কথা বলছেন আমাকে, আপু আপনার কাছে আমি আসছি, আপনি একটা কথা বলছেন রাওয়া ক্লাবের সবকিছু নিয়ন্ত্রিত, অনুষ্ঠানটাই নিয়ন্ত্রিত, কে কি বলবে, কে কি হাসবে, কে কোথায় কাকে থ্যাংক ইউ বলবে, এগুলো জাস্ট পাতানো। আপনাদের একটা কথা মনে আছে, আজকের বলছেন একজন নিহত অফিসারের বাবা প্রধানমন্ত্রীকে কৃতজ্ঞতা জানায়। আপনার একটা কথা মনে আছে যে বিএনপির একজন নেতা ইলিয়াস আলী, তাকে যখন গুম করা হলো, মেরে ফেলা হলো, গুম করে মেরে ফেলা হলো, তারপরে এই ছবিটার দিকে একটু তাকায় দেয়, ড্রামাটার কথা মনে আছে তো, রাইট? না না, এটা তো মনে আছে, শুধু না, এটা যে এতই দুঃখজনক ঘটনা যে একজন আমরা তো পরে শুনেছি বা ওই সময় জানতাম যে ইলিয়াস আলী ইজ নো মোর, এবং তার সম্পূর্ণ জ্ঞাতসারে এই কাজটা হয়েছে, তার নির্দেশে হয়েছে। তারপরে এখন আপনি বলছেন নিহত একজন অফিসারের বাবা ওই খুনিকে কৃতজ্ঞতা জানায়। আচ্ছা, আমাদের বাংলাদেশের কালচারে কি এটা এরকম এখন? যেমন সিরাজ শিকদারের ডেড বডিটার বেনিফিশিয়ারি হয়েছে শিকদার গ্রুপের লোকজনরা, মিলিয়নিয়ার হয়েছে, তারা তার ভাইয়ের বিচার চায় না, দরকার নাই, বিচার দিয়ে কি হবে, আমাদেরকে টাকা দাও। শহীদ পরিবারের মধ্যেও কি এটা ঢুকছে মেজর মহসিনুল করিম? না, সেটা তো ভাবি নিজেই বলতে পারবে যে এটা ওনাদেরকে যে গত 16 বছর কিভাবে আইসোলেট করে রাখা হয়েছিল। এখানে তো টোটাল
ফ্যামিলি হলো 57 বা আরো ছিল, মানে 74 আমরা বলি, কিন্তু আমাদের অফিসার্স ফ্যামিলি ছিল 57। তো 57 কি কেউ কোনোদিন বলতে পারবে যে 57 ফ্যামিলি মেম্বারকে একসাথে করতে পারছে বা করছে কেউ? কোনোদিনও না। এরা যদি এক হতে, এখনো যদি এক হয়, আমি আপনার সাথে যেটা প্রস্তাব দিয়েছিলাম, তারা এক হয়ে একটা গণ আদালত করবে এবং এই আদালতে রায় দিয়ে দেবে, হাসিনা 1 নম্বর আসামি, তার ফাঁসি, এবং অন্যান্য যাদের কথা আমরা বলি দিয়ে দিক না, সবাই চাপে পড়বে তখন। কিন্তু এদেরকে কখনোই কিন্তু এক হতে দেওয়া হয় নাই। এখনো তারা প্রচন্ড পাওয়ারফুল, এই 57টা ফ্যামিলি, তারা ইচ্ছা করলে পাহাড় ভাঙতে পারবে, কিন্তু এদেরকে এক হতে কখনো দেওয়া হয় নাই। আর আপনি যে কথাটা বললেন, এটা শুরু থেকেই হয়েছে। এই যে তারেক সিদ্দিকীর ওয়াইফ, সে তো আমার ফ্রেন্ডের ওয়াইফকে বলছেই তো যে এরা, ও আপনার ফ্রেন্ড কি করতে, আপনার হাজবেন্ডের ফ্রেন্ড আপনাকে কি দিতে পারবে? তারপরে থেকে তো উনি আমার সাথে ওইভাবেই মিশতেও পারতেন না, কথা বলতে পারতেন না। তার ছেলে আমার সাথে কথা বলতে চাইতো, খুব আমার সাথে কথা বলতে চাইতো, কিন্তু তারপরেও মনে হতো যে অনেক সংকোচ এবং ওকে কথা বলতে দেওয়া হচ্ছে না। ছেলেটা জানতে চাইতো যে তার বাবা কিভাবে মারা গেল, তার বাবা কেমন ছিল বন্ধুদের সাথে। কিছুদিন আগে ওর সাথে দেখা হলো, আমি তখন ওকে বললাম যে তোমার বাবা কিন্তু এইরকম ছিল, এবং তোমার এখন যেহেতু বাবা নেই, তোমাকে একদম শক্ত করে তোমার মায়ের হাত ধরে রাখতে হবে। ওকে মেজর মহসিন, ওকে মেজর মহসিনুল করিম, আমি তাসতুবা মাহা আপনার কাছে আসবো। আপনি আমাকে একটা, আমি মহসিনুল করিমকে যে কোশ্চেনটা করছি, আমি সেম প্রশ্নটা আপনাকে করব। আমি সিরাজ শিকদারের কথা বললাম। সিরাজ শিকদার কখন খুন হয়েছে আপনি জানেন? মুজিবীয় কায়দায়, মুজিবীয় ফ্যামিলির হাতে সিরাজ শিকদার বাংলাদেশের প্রথম রাজনৈতিক হত্যা, শেখ মুজিবের তত্ত্বাবধানে, তার চোখের সামনে। এখন কষ্টের কথা কি জানেন? এই সিরাজ শিকদারের ভাই বোন, বাবা মা, আত্মীয় স্বজন বিচার না চাইয়া তারা যেই গভর্নমেন্টে আসছে তাদেরকে বলছে টাকা দাও, টাকা দাও, টাকা দাও, ব্যবসা দাও, বেনিফিট দাও, পদ দাও। অর্থাৎ তাদের ভাইয়ের মূল্য তাদের কাছে শূন্য। এখন এই যে পিলখানায় যত অফিসাররা শাহাদত বরণ করেছেন, জি এদের ফ্যামিলিরও কি ওই একই অবস্থা? জি আমাকে একটু ইলেবোরেট করে, একটু ব্যাখ্যা করে বলেন কেন আপনার মনে হয় এটা এরকম অবস্থা? এর আগে আমি কথা বলার সময় কিন্তু অনেক সময় আপনাকে বলেছি যে হতে পারে বা মনে হয়, কিন্তু এখন এইটা আসলে বলার কোনো অবকাশ নাই। কারণ এর আগে শহীদ সেনা দিবসটা ঘোষণা হয়নি, এখন ঘোষণা হয়ে গেছে। হ্যাঁ, 25 ফেব্রুয়ারির আগে আপনার আমাকে অনেকভাবে বিভিন্ন দিক থেকে ফোন করে আপনার শহীদ ফ্যামিলির ভাবি, সিনিয়র ভাবিরা, তারপরে হচ্ছে পিলখানা থেকে বেঁচে আসা অফিসার, তারা রিকোয়েস্ট করতেন যে আমি যেন আমার ফেসবুক ডিঅ্যাক্টিভেট করে দেই। হ্যাঁ, আমার ফেসবুক এমন কিছু নাই, আগে সবসময় প্রাইভেট থাকতো, এখন টুকটাক লেখা থাকে আর কি, জাস্ট খারাপ লাগলে কিছু লিখি। তো এটা যেন ডিঅ্যাক্টিভেট করে দেই, আর আমি নতুন করে যেন কোনো ইন্টারভিউ না দিই। তো আমি এটাতে একটু রিয়াক্ট করি, প্রথমে ভালো করে বলি, রিয়াক্ট করি। তো আমি তাদেরকে বলি যে কেন, তখন বলে যে তাহলে শহীদ সেনা দিবসটা হবে না। তো আমার কাছে কথা থাকে হচ্ছে যে শহীদ সেনা দিবসের থেকে আমাদের হচ্ছে সঠিক তদন্ত, সঠিক বিচারটা আগে। হ্যাঁ, আর উনারা যার কাছে যাবেন তার কাছে থেকে তো আমরা কোনো বিচার পাবো না। আর অলরেডি আমি জানি এটা মন্ত্রণালয় থেকে পাশ হয়ে গেছে দিবসটা, এটা একটা সময়ের জন্য অপেক্ষা করছে যেটা ডিক্লেয়ার করবে। আমি এনশিওর করি তাদেরকে। হ্যাঁ, এখানে আর আমি বলছি না যে এটা হয়ে গেছে, কিন্তু উনাদের একই কথা যে উনারা এটা যাবেন, আমি যেন তার আগে চুপ থাকি। আমি যদি চুপ না থাকি তাহলে এটা হবে না। তা উনাদেরকে আমি কোনোভাবে জিনিসটা বোঝাতে পারলাম না। তারপরে তো উনারা হচ্ছে গিয়ে আমাকে এই সময়টার কথা ব্যাখ্যা করেন। আপনি যা কোন ভিডিওর কথা বলছেন আমি জানি না, কার কথা বলছেন আমার ধারণাও নাই, এ ধরনের ভিডিও দেখার সময় আমার হয় না। আপনি যদি আমাকে একটু বলেন যে মুহিত একজন বিডিআর এর সদস্য, সে বলেছে আপনার হাজবেন্ডকে তাপসের গাড়িতে করে উঠিয়ে নিয়ে গেছে, কোথায়, কখন এই ঘটনাটা ঘটেছে? সে বলেছে 27 ফেব্রুয়ারিতে। হ্যাঁ, সে আমার হাজবেন্ডের কাছে মুহিতের মোবাইল থেকে প্রথমে একটা ফোন করেছিল, যেটাই সে স্যার স্যার করে কথা বলে। সেকেন্ড কল করেছিল সে তুমি করে কথা বলে। তো সম্ভবত তার পরিবারের সাথে কথা বলেছে, এটা মুহিতের কথা। হ্যাঁ,
তারপরে তার ফোনটা বন্ধ হয়ে যায়। ফোনটা বন্ধ হয়ে গেলে মুহিত তখন রাগ হয়ে যায়, কারণ মুহিত তো আর কথা বলতে পারে না। তারপর বাইরে থেকে একটা গাড়ি আসে, গাড়ি আসার পরে ওখান থেকে কিছু মানুষ নামে, তার মধ্যে তাপসও থাকে। তো তানভীর তখন আগায় না, তখন মুহিতকে পাঠানো হয়। হ্যাঁ, এগুলো কিন্তু তাদের কথাবার্তা, আমার কথাবার্তা না। তখন মুহিত দেখে বলে যে এখানে এমপি তাপস আছে। তো তানভীর যখন বের হয়ে আসে, ওকে যখন বলা হয়, ও যখন বের হয়ে আসে, তখন তানভীর জিজ্ঞেস করে কে। তানভীরকে তখন বলে যে এটা এমপি তাপস। এটা শুনে তাপস তখন বড় বড় তাকায় তানভীরের দিকে, মানে তানভীরকে কেন বলা হলো যে এটা তাপস। তারপর তাপসের সাথে গাড়িতে করে তানভীরকে উঠিয়ে নিয়ে চলে যায় পিলখানার বাইরে। বাট ওকে, তারপরে ওটা ছিল 27 ফেব্রুয়ারি 2009। 2009 27 ফেব্রুয়ারি। আপনার সাথে আপনার হাজবেন্ডের লাস্ট দেখা হয়েছে কবে? 25-এ, 26-এ? 25 ফেব্রুয়ারি সকালবেলায় 7:42 এর অর্থ 27 ফেব্রুয়ারি পর্যন্ত আপনার হাজবেন্ড জীবিত ছিল। আপনার সাথে ছিল। আপনার 27 ফেব্রুয়ারির ওই দিন কি আপনাকে কল করেছিল? আপনার সাথে কি কথা হয়েছিল আপনার হাজবেন্ডের? এখন আমি আপনাকে বলি, আমাকে বিভিন্ন সৈনিকরা আমাকে মোবাইল দিয়েছিল কথা বলার জন্য কোয়ার্টার গার্ডে। হ্যাঁ, কিন্তু আমি কোয়ার্টার গার্ডের রুম থেকে বার হয়ে সাহসী করিনি। আমি আপনাকে আগেও ইন্টারভিউতে বলেছি যে আমাকে মাকসুম ভাবি বাধা দেয়, অন্য ভাবিরা বাধা দেয়। ওরা কিন্তু বারবার আমাকে বলে, ক্যাপ্টেন তানভীরের ওয়াইফকে, হ্যাঁ ক্যাপ্টেন তানভীরের স্ত্রীকে বারবার আমাকে কিন্তু রুম থেকে বার করতে চায়। বাট আমি অন্যরকম মনে করে, বা ভাবিরা অন্যরকম মনে করে আমাকে রুমের বাইরে আসতে দেয়নি। হ্যাঁ, তারা মুখে কাপড়ও বাঁধা ছিল। তখন পর্যন্ত এরকমই ছিল। তারপরে হচ্ছে আমি যখন 27 তারিখে পিলখানার গেটে কান্না করছি তানভীরের ছবি নিয়ে, তখন আমাকে এই সময়টা আমাকে কে যে ফোন দেয়, তাদের ফোন থেকে আমার সাথে তানভীরের ফ্রেন্ডরাও ছিল। হ্যাঁ, তানভীরের ফ্রেন্ডরা ছিল, আমার কাজিন ব্রাদার ছিল, আমার শ্বশুরও ছিল, আমার আম্মুও ছিল। ওই সময় আমার কাছে একটা ফোন দেয়, ওরাই দেয়। আমি ঠিক জানি না সঠিকভাবে, হ্যাঁ কে দেয়, কার আপনার কাছে কে ফোন দেয় মিন্স বিডিআর এর কোন সদস্য আপনাকে ফোনটা দিয়েছে? প্রবাবলি। আমি তো তখন গেটে দাঁড়িয়ে কান্না করছি, ওগুলো ভিডিওতে আছে দেখবেন। হ্যাঁ, আমি পিলখানার গেটে কান্না করছি। ওকে, তারপর? এখন ওই কলটা কি কোনো রেকর্ডিং ভার্সন ছিল নাকি সত্যি ছিল আমি তো সেটা জানি না। আমি কানে ধরেছি, আমি তানভীরের ভয়েস শুনেছি, আর আমি কিছুই শুনিনি, অনলি ভয়েস শুনেছি। ভয়েসটা কি বলেছে? ওই ভয়েসে কি ছিল? কিছুই শুনিনি, আমি তানভীরের ভয়েস শুনেছি। তানভীরের ভয়েসে কি ছিল, কি বলছে? র‍্যাব শুনেছি, র‍্যাব র‍্যাব র‍্যাব। আমি বুঝিনি, কথাটাকে আবার বলেন। আপনার ফোনে দিল, আপনি কানে রেকর্ডিং ছিল কিনা আপনি বুঝেননি। আপনার ফোনে কি তানভীর কোনো কথা বলছিল? হ্যাঁ, ও আমাকে শুধু বলেছে র‍্যাব র‍্যাব। হ্যাঁ, ও তো আমাকে রনা বলছে র‍্যাব, র‍্যাবে আছি বা র‍্যাবে যাচ্ছি। হ্যাঁ, এতটুকুই আমি বুঝতে পেরেছি, আর এর বেশি আমি কিছুই শুনিনি। এত মানুষ সেখানে, আমি কিছুই জানি না। আমি যেটা করলাম, ওখান থেকে সোজা র‍্যাব 2 এর অফিসে গেলাম। ওরা আমাকে বলল পরের দিন আসতে বললো। আবার আমি আর্মি হেডকোয়ার্টারে গেলাম, শহীদ পরিবার সহায়তা কেন্দ্রের যে সেলটা। কিন্তু আমি কিন্তু লাশের ওখানে যাচ্ছিলাম না প্রথম। হ্যাঁ, তারপর আবার পরের দিন র‍্যাব 2 তে আসলাম, ধানমন্ডি শিয়া মসজিদের ওখানে, যেটা আর কি মোহাম্মদপুর। ওখান থেকে আমাকে উত্তরা র‍্যাবে, যেটা র‍্যাব ইন্টেলিজেন্স আপনার এয়ারপোর্টের ওখানে, হ্যাঁ ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের ওখানে, তারপর ওখানে গেলাম। এরপর আমি এতদিন আগের কথা আমি মনে করতে পারি না, কিন্তু আর্মি হেডকোয়ার্টারে আমি যখন রেগুলারলি এই কথাগুলো বলছি, তখন কিন্তু আমাকে এই কথাগুলাই শুনতে হয়েছে। একটা একটা করে সিনিয়র ভাবিদের সংখ্যা বাড়তে থাকলো। হ্যাঁ, আমাকে কিন্তু মইনুল আহমেদও সাপোর্ট করেছে। আমাদের তখন ডাইরেক্টর ওয়েলফেয়ার ছিল হচ্ছে ব্রিগেডিয়ার আরিফ ভাই। হ্যাঁ, উনি আমাকে একদম বড় ভাইয়ের মতো সাপোর্ট করতো, যার কারণে একটা পর্যায়ে উনাকে নিয়ে এত রিউমার ছড়ানো হলো যে এটা আসলে মুখ দেখানোর মতো ছিল না।
ওকে, এখন আপনাকে আমি আচ্ছা, মেজর মোহসেনুল করিম, আপনার কাছে কি কখনো এ ধরনের একটা কনভারসেশন, উনি একটা ভিডিও রেফারেন্স দিয়েছে যে কোথায় একটা ভিডিওতে দেখেছে বা বলেছে, মোহিত বলেছে যে ক্যাপ্টেন তানভীরকে, উনি কি তখন ক্যাপ্টেন ছিলেন না মেজর ছিলেন? ক্যাপ্টেন ছিল। ওকে, ক্যাপ্টেন তানভীরকে এমপি তাপস, অর্থাৎ হাসিনার কাজিন তাপস, সে তাকে তুলে নিয়ে গেছে। ওকে, ইটস এ কোশ্চেন অন এ সাইড। একটা সাবজেক্ট, ওনার ডেড বডিটা পাওয়া যায় নাই, এটার শানে নুজুলটা আমাকে একটু বলেন তো। একটা যেমন ইলিয়াস আলীর ডেড বডি পাওয়া যায় না, তো পাওয়া যায় না, এটাকে ডিস্ট্রয় করা হয়েছে, তো ডিস্ট্রয় করা হয়েছে, শেষ। কিন্তু এই ড্রামাটা করার আপনার আইকিউতে, আপনার জাজমেন্টে ধরে কিনা যে অন্য একটা ডেড বডি ক্যাপ্টেন তানভীর হায়দার নূর বলে চাপানো হয়, এ ধরনের একটা কবর তৈরি করা হবে? মানে বিষয়টা আপনার কাছে কি মনে হয়? আমি নরমাল অ্যাবনরমাল না, এটা থেকে কি অ্যাচিভ করা যায় অন্য একটা ডেড বডি ওখানে মাটি দিয়ে? ডেড বডি ইন কোশ্চেন হলো দুইটা, একটা না। একটা হলো যেটা ওনাকে দিয়েছেন, উনি সেটা বলছেন এটা ক্যাপ্টেন তানভীরের না, এবং তার পিছনে শক্ত যুক্তিও খাড়া করলেন। তানভীরকে যদি হত্যা করা হয়ে থাকে তাহলে তো আরো একটা ডেড বডির ব্যাপার আছে এখানে। আর যেটা ওনাকে দেয়া হয়েছে বুঝিয়ে, সেটা উনি প্রথম থেকে বলে আসতেছেন যে এটার বয়স আমার হাজবেন্ড থেকে বেশি, এর হাইট আমার হাজবেন্ড থেকে কম, এটা আমার হাজবেন্ডের ডেড বডি না। এই যে এখানে মানে একটা টোটাল পুরা করা হইলো একটা বডি দিয়ে, সেই বডিটা কার বডি, কোত্থেকে আসলো? এই যে এটা কিন্তু ভাবি আজকে যেটা বললেন, আমি কিন্তু এইভাবে ডিটেল শুনিনি যে 27 তারিখে একজন অফিসারের কথা শোনা গেছে। 27 তারিখে গেম ইজ ওভার, 26 তারিখে তো শেষ। 26 তারিখে তো সবাইকে অ্যালাউ করা হয়েছে চলে যেতে। সেই সময় তো আমিও ওদিকে গেছি, যা দেখছি যে হ্যাঁ চলে গেছে। তারপর আমি যখন জেল খাটছি যাদের সাথে, তারা বলছে হ্যাঁ স্যার আমরা তো অনেকেই 25 তারিখেই ভেগে চলে গেছি দরবারের পরে, কেউ 26 তারিখে ভেগে গেছে, 26 তারিখে মোটামুটি সবাই চলে গেছে, কেউ থাকে নাই আর। এবং 26 তারিখে কিন্তু রাত্রেবেলা যারা ঢুকেছিল ভিতরে তারা কিন্তু সাক্ষী যে ভিতরে কাউকে পাওয়া যায় না, একদম মানে শিয়াল কুকুরও নাই। এই 26 তারিখের পরে 27 তারিখে কথা পাওয়া যাবে, আইদার হইতে পারে কথাটা একটা রেকর্ডেড, আর একটা হইতে পারে যে এটা কঠিন বাস্তবতা, যে তানভীর শুধু বুঝাইতে চেয়েছে যে আই অ্যাম আন্ডার কাস্টোডি অফ র্যাব। এই র্যাব কথা বলার মানে ও তো আর বেশি কিছু বলার মতো জায়গায় ছিল না। আমরা তো দেখেছি আমাদেরকে যখন আটকিয়ে রেখেছে আয়নাঘরে থাকছি, তখন তো মানে কথা বলা তো দূরের কথা, মানে ইশারা ইঙ্গিত করাটাও কোনো সুযোগ নাই কারো। তো সেইখানে যদি ভাবি শুনে থাকে র্যাব, তার মানে এখানে র্যাবের কাছে সে কাস্টোডিতে আছে বা র্যাব তাকে ধরে নিয়ে যাচ্ছে, এরকম একটা ইঙ্গিত সে করেছে বলে আমার ধারণা। কিন্তু সেইটা যদি হয়ে থাকে তাহলে তো এখন ওই সময় যারা র্যাবে চাকরি করতো তাদের সবাইকে নিয়ে একটা, কিন্তু র্যাব কিছুই বলতে পারেনি জানেন। না না বলতে পারে নাই না, র্যাব এই কথা আপনাকে বলে নাই। তানভীর 27 তারিখে যদি সত্যি কথা বলে থাকে, আপনি সাক্ষী দিচ্ছেন যে তানভীরের ভয়েস ছিল, যদি রেকর্ডেড না হয়ে থাকে, রেকর্ডেড হয়ে থাকলে ভিন্ন, আপনাকে কনফিউজ করার জন্য বলে থাকতে পারে। কিন্তু আমার যেটা ধারণা সেটা রেকর্ডেড না, তানভীর বলেছে, তানভীরকে কোনো না কোনোভাবে তানভীর ম্যানেজ করতে পারছে একটা ফোন, সেটা দিয়ে আপনাকে কথা বলেছে। র্যাব বলার উদ্দেশ্য হলো যে আপনি এখন র্যাবে যা খোঁজেন, আমি আছি, আমি জীবিত আছি। তারপরে তারা কি করেছে, তাকে হত্যা করে ফেলছে। এখন এইটা তো মিলাইতে হবে আর একটা ডেড বডি দিয়ে মিলাই। এটা হলো আমার ওকে, মিল্টন, হ্যাঁ বলেন আপু, বলেন। মিল্টন ভাই, এই সিপাহী মুহিত যেটা বলে যে তাপস তাকে গাড়িতে করে উঠিয়ে নিয়ে গেছে, হ্যাঁ, মুহিত এখন কোথায়? মুহিত এখন কোথায়? আচ্ছা, এবার আমি শেষ করি আপনাকে। এই মুহিতের ইনফরমেশনটা আমি যখন প্রথম পাই, এটা তো আমি আপনার দেখলাম হচ্ছে 25 ফেব্রুয়ারি রাত্রে, কিন্তু মুহিত আমার সাথে দেখা করতে চায় এটা আমাকে সামহাও জানানো হয়েছে আরো আগে। এটা যেদিন জানানো হয়েছে ঠিক তার পরের দিন আমি স্বাধীন তদন্ত কমিশনের যে ফজলুর রহমান ভাইকে ফোন করে আমি বলি যে আমি জেলখানা একজনের সাথে দেখা করব, আপনি আমাকে ব্যবস্থা করে দেন, আমি আপনার সাথে দেখা করতে আসছি। তারপরে আমি সাক্ষী দিতে যাই, আমি সেখানে সবার সামনেই কথাটা বলি যে আমি এই ব্যক্তির সাথে দেখা করতে চাই। তখনও কিন্তু আমি এই ফ্যাক্টগুলো জানি না, আমি শুধু জানি যে মুহিতের কাছে গেলে তানভীরকে কি করে মারা হয়েছে সেটা আমি জানতে পারবো, এইটুকু শুধু আমি জানি। কারণ
কোনো মানুষই বলতে পারে না যে তানভীর কিভাবে মারা গেছে। প্রত্যেকের কথা কিন্তু উঠে আসছে কিভাবে মারা গেছে। শুধু আমি জানি দুটা ডেড বডি বার্ন হয়েছে, একটা ক্যাপ্টেন ছিল গাড়ির ভিতরে, সেটা তানভীর, পোড়ানো হয়েছে ছিল নিরঞ্জন। এতটুকের বাইরে আমি আর কিছু জানি না। তো যাই হোক, এটা জানার পর আমি বলে আসছি, তারপরে তো আমি প্রায় মনে হয় 9-10 দিন হয়ে গেছে ওখান থেকে আর আমি কিছু জানতে পারিনি। হ্যাঁ, স্বাধীন তদন্ত কমিশন থেকে আমি জানতে পারিনি। আমাকে বলেছে যে নিজ ব্যবস্থায় আমি যেতে পারি, যে মানে জেলে। বাট ওখানে আমি আসলে কাশিমপুর কারাগারে কোথায় যাব, কি করব, আমার তো কোনো আইডিয়া নাই। আমি আর সাহস করিনি। এরপরে ইলিয়াস হোসেনের এইটা দেখার পরে আমি মেন্টালি এত সিক, মানে আমি কারোর সাথে কথাই বলতে পারি না। যে আমি এই কয়দিন আমি আসলে কোনো কিছুই করতে পারিনি এটা শোনার পর থেকে। আমি বুঝে উঠতে পারছি না, আমার বারবার খালি পুরানো দিনগুলো মনে হচ্ছে যে আমি তো প্রথমে ডেড বডি খুঁজিনি, আমি খালি অসুস্থ মানুষদের কাছে গিয়ে বলতাম যে তানভীর কোথায়। হ্যাঁ, আমি কিন্তু এগুলাই খালি সব জায়গাতে বলতাম। তো যাই হোক, কিন্তু আমার এই যে আপনি প্রথমে বললেন যে না আপনি কি একটা ফ্যামিলিতে, আচ্ছা একটা কথা, আপনি একটু আমাকে একটা কথা বলেন। একটা তদন্ত কমিশন করেছে, এই তদন্ত কমিশনের নামের আগে স্বাধীন শব্দটা যোগ করার শানে নজুলটা কি? এটাও মহসিন ভাই আমার সাথে নিশ্চয়ই একমত হবেন। আমি যখন 6 জানুয়ারিতে স্বাধীন তদন্ত কমিশনের সাথে আমাদের ইন্ট্রোডিউস করায়, আমি তখন বলেছিলাম যে স্বাধীন তদন্ত কমিশন যদি স্বাধীন না হতে পারে, কারণ আমি জানি স্বাধীন তদন্ত কমিশনের হাত পা শিকল দিয়ে বাঁধা থাকবে। হ্যাঁ, যেই কারণেই সেনাপ্রধান সেদিন বলেছে যে কোনো ইফ বাট থাকবে না, ফুল স্টপ থাকবে। তো এটা যে শিকল দিয়ে বাঁধা থাকবে সেটা আমিও জানি। তো এটা কি আপনি কি তাইলে মেজর মহসিনুল করিমের ভাষায় এটা বলা যাবে যে স্বাধীন কমিশনের নামে যেটা আছে এটা হচ্ছে মক কমিশন? কাইন্ড অফ, কিন্তু ওকে আমি বলবো ওকে যে প্লিজ না প্লিজ না ভাই, প্লিজ। আমাকে অ্যাড করতে হবে, অ্যাড করতে ওকে হবে। জি। ওনারা কাজ করছেন, দে ওয়ার্কিং। হ্যাঁ, আমি নিজে গিয়ে যেটা বুঝতে পেরেছি এবং ওখান থেকে তথ্য উঠে আসছে দেখেই ফুল স্টপ হয়ে গেছে। ওখান থেকে তথ্য উঠে আসছে, সেই কারণেই সেটা ফুল স্টপ করা হয়েছে। তো আপনি কি মনে করেন জেনারেল ওয়াকারের এই ফুল স্টপ ইফ এর পরে ওই কমিশনের কি আর কোনো এখতিয়ার আছে এটাকে ফার্দার প্রসিড করা? এখন আমাদের শুধু ডক্টর ইউনূসের কাছে, ডক্টর ইউনূস স্যারের হেল্প লাগবে আমাদের। শুধুমাত্র আমি এই কথাটা সব জায়গাতে, মানে আমি শুরু থেকেই বলি যে ইউনূস স্যারের হেল্প ছাড়া আমরা কোথাও কিছু করতে পারবো না। কারণ আমি দেখেন, আমার টপিক তো হচ্ছেই আমার হাজবেন্ডের ডেড বডি। 6 অগাস্ট যখন আমি একই কারণে তানভীরের ডেড বডির কারণে অ্যাপয়েন্টমেন্ট পেলাম না, আমি প্রথম হচ্ছে আপনার লেফটেন্যান্ট কর্নেল আহমেদ শরীফ ভাইকে বললাম, উনি ওয়েলফেয়ারে আছে, হ্যাঁ ওয়েলফেয়ারে আছে, উনাকে আমি বললাম যে ভাই আমাকে বিডিআর আসামি পক্ষের উকিল বলেছিল আমার হাজবেন্ডের ডেড বডিটা তার না। হ্যাঁ, বিভিন্ন রকমের আমাকে উনি চার্জ করছিল। এখন তারা যদি আমাকে কোনো প্রবলেম ক্রিয়েট করে তখন আমি কোথায় যাব? তো আর শুধু সেটাও না, আমি তো তানভীরের ডেড বডির জন্য প্রত্যেক বছর বলে গিয়েছি। এখন আমাকে এটা হেল্প করতেই হবে, আমার সাথে সেনাপ্রধানের দেখা করিয়ে দিতে হবে। উনি আমাকে কোনো হেল্প করলো না, উনি আমাকে ঘুরাতে থাকলো। উনি বলল আজ না কাল আপনাকে জানাবো। উনি আর আমাকে জানান নাই। আমি কিছুদিন পর পর ফোন করতাম। আর আর্মি হেডকোয়ার্টারে মানে চিফের সেক্রেটারিয়েটে আমি কিছুদিন পর পর যোগাযোগ করেছি। সেই লম্বা প্রসেস, আমাকে 4.5 মাসে কোনো রকমের ইন্টারভিউর ব্যবস্থা করে দেওয়া হয় নাই। হ্যাঁ, সেটা যখন আমি প্রেস ক্লাবে গিয়ে বললাম যে আমাকে দেওয়া হচ্ছে না, পরেই তো আমি বাসায় যখন ফিরছি তখন বলা হলো যে আমাকে সব দেওয়া হবে। মানে আমি মুখ খুলেছি যখন, তখন সব দেওয়া হবে। তো এত কিছুর তো ভাই ঝামেলার দরকার ছিল না। আমি চেয়েছিলাম আমি কোথাও বলবো না, আমি চিফের সাথে কিছুক্ষণ এই কথাগুলো আলাপ করব, উনি ওনার প্রসেসে তানভীরের ডেড বডিটা ওখানে নাই, উনি আর্মির নিয়মে যেটা করা সেটা করবে, তাহলে ওকে, তার কোনো ঝামেলাই থাকতো না। তাস্তফা আপু আপনাকে একটা কথা আমি জিজ্ঞাসা করি, আপনি কখনো মেয়র তাপসের সাথে এই এনিওয়ে আমার মুখ থেকে আপনাদের দুইজনের সামনে আজকের আমি বকা দেব না, আমি প্রমিস করেছি। সো এমনি এই তাপসের সাথে কি আপনার কখনো যোগাযোগ হয়েছে, কথা বলেছেন? অথবা জাহাঙ্গীর কবির নানকের সাথে আপনার কথা হয়েছে, আলাপ আলোচনা করেছেন? সাহারা খাতুন তার সাথে যোগাযোগ করেছেন, কথা হয়েছে? ভাই আমাদেরকে, মানে আমাকে, আমি আমার বিষয় বলবো,
আমাকে অফিসিয়ালি শেখ হাসিনা, তারেক সিদ্দিকীর মিসেস আর প্রেসিডেন্ট জিল্লুর রহমান বেঁচে থাকতে ডেকে পাঠানো ছাড়া আমার মনেই পড়ে না যে আওয়ামী লীগের কোনো লোকের সাথে আমি কথা বলেছি। হ্যাঁ, আমি সাহারা খাতুনের সাথে কথা বলেছিলাম, ওটাই যে এরকমই কোনো প্রোগ্রামের মধ্যে আমাকে ডাকা মানে উনি ছিলেন ওই সময়। মানে আমি নেভার এভার তাদের আমলে আমি কারোর সাথে কোনো রকম যোগাযোগ করিনি, কথাও বলিনি। ওকে, মেজর মহসিনুল করিম, আমি যে কথাটা প্রথম আসছি, তাস্তবা মাহা একটা কথা বলছে, আপু বলছে যে তদন্ত কমিশন ওখানে তারা তথ্যগুলো বের করতে চাচ্ছিল। এখন যখন এই বের হয়ে যাচ্ছিল তখন জেনারেল ওয়াকার তো ফজলুর রহমানের সাথে যেই কজন মেম্বার দিয়েছে এগুলো তো তারই অ্যাপয়েন্টেড। তো তার অ্যাপয়েন্টেড হলে ওখান থেকে তাকে ইনক্রাইমিনেট করার মতো কোনো ইনফরমেশন তো বাইরে এমনিতেই আসবে না। হঠাৎ করে জেনারেল ওয়াকার কেন নো বাট নো ইফ হোয়াট এভার ফুল স্টপ, উনি হঠাৎ করে এই কথাটা কেন বলতে গেলেন বলে আপনার মনে হয় মেজর মহসিনুল করিম? এটা এর আগে প্রথম দিকে আমি বলেছি যে এই ধরনের কথা কে বলবে, যে চাইবে যে এখানে শুধু বিডিআর এর সদস্যরাই এটা করেছে, এইটাই যে প্রমাণ করতে চাইবে বা এইটাই ফাইনালি সেটেল হয়ে যাক, এরকম জিনিসটা কে চাইবে? এখানে তো এই যে কথাগুলো আপনি আমরা শুনছি যেটা আমাদের সেনাপ্রধান বলেছে, তো এখানে ইনপুটটা বাইরের কারো থাকতে পারে, যেখানে আমি সন্দেহ করি যে ভারতের পক্ষ থেকে এমন কিছু কথা থাকতে পারে যার জন্যে এই রকম একটা কথা আসাটা খুব একটা অবান্তর নয়। কারণ হলো যে এইখানে বিডিআরের সৈনিকরা এটা করেছে, শুধু অন্য কেউ নাই ইনভলভ, কিন্তু আমাদের কাছে প্রমাণ আছে, আমরা জানি, এবং এতদিনে স্ট্রংলি উই বিলিভ যে এইখানে ভারতীয় ইন্ডিভিজুয়ালরা তারা নিজেরা হাজির থেকে এই ঘটনাটা ঘটিয়েছে। তো এটা ঘটানোর পরে এই একটা কিলারও যেন ধরা না পড়ে, একটা কিলারও যেন কোনো ক্রস ফায়ারে মারা না যায়, সেটা এনশিওর করার জন্য সকাল থেকে কিন্তু নানক এবং আজম ভিতরে ছিল, এবং প্রায় ৭০ জন আওয়ামী লীগের যারা ছাত্র সংগঠন এবং যুব সংগঠনের লোকজন উইথ ইউনিফর্ম হাতিয়ার সহ ভিতরে ছিল। একটাই তাদের কাজ ছিল যে এখানে যেন যাদেরকে পাঠানো হয়েছে ভারত থেকে তাদেরকে যেন কোনোভাবে কেউ ধরাও না পারে, কেউ যেন মারাও না যায়। আপনার মনে আছে 2001 সালে বড়ইবাড়িতে যে ওরা এনক্রস করেছিল বর্ডার, আমাদের 8 জন বিওপির সদস্যকেও তারা ওখান থেকে সরাইতে পারে নাই, মারা গেছে বা ক্যাজুয়াল হয়েছে টোটাল 400। এই বর্তমান কমিশনের প্রেসিডেন্ট, উনি তখন বিডিআর ডিজি ছিলেন, উনি নিজেই বলছেন এটা। আর আমি ওই এলাকায় চাকরি করেছি, আমি জানি যে হ্যাঁ ওদের অনেক লোক মারা গেছে, এবং 18টা ডেড বডি আমরা কালেক্ট করেছিলাম, এবং সেটাও করেছিল সীমান্তের যে সমস্ত অধিবাসী। তারা জানে যে এই ভারত আগামীকালই বলবে যে আমরা ভিতরে বাংলাদেশের ভিতরে ঢুকি নাই। তার প্রমাণ হিসেবে সেনাবাহিনী বিডিআর লোক সবাই যুদ্ধে ব্যস্ত, আমাদের এলাকার লোকজন কি করেছে, ডেড বডিকে কালেক্ট করে পিছনে নিয়ে চলে গেছে। এই ডেড বডি থাকার কারণেই কিন্তু ভারত সেবার বাংলাদেশের বিপক্ষে তেমন কিছুই আন্তর্জাতিকভাবে খাড়া করতে পারেনি। এইরকম একটা ঘটনা দেখেন, বর্ডারে যখন আমাদের কোনো লোক মারা যায় তাদেরকে কিন্তু ডেড বডিটা টান নিয়ে হেসড়ে একদম অমানবিকভাবে টেনে নিয়ে চলে যায়। একটাই কারণ যে তারা প্রমাণ করতে চায় যে এই লোকটা ইলিগালি ভারতের মধ্যে ঢুকেছিল, এই ইলিগাল ট্রেসপাসের জন্য তার উপরে গুলিবর্ষণ করা হয়, বা সেও আমাদের সৈনিকদের উপরে মারাত্মক কোনো আক্রমণ করার চেষ্টা করেছে, সেই জন্যই তাকে গুলি করা হয়েছে এবং মারা গেছে। এই যে দেখেন, সে ইন্ডিয়ার মধ্যে। তো ভারতের মধ্যে ডেড বডি থাকা বা বাংলাদেশের মধ্যে ডেড বডি থাকার কিন্তু অনেক বড় একটা ইমপ্লিকেশন আছে। এইবারের ঘটনায় তারা 100% গ্যারান্টেড একটা পদ্ধতি অবলম্বন করেছে, সরকারকে ইনভলভ করে, যে কোনো লোক দেখেন 25 তারিখের ঘটনা, 25 তারিখেই কিন্তু ভারতীয় কিলাররা চলে গেছে, 26 তারিখ পর্যন্ত কেউ ভুল করে থেকে যেতে পারে এবং সে মারা যেতে পারে। সেই জন্য এই সন্দেহে 26 তারিখ পর্যন্ত সেনাবাহিনীর কাউকে ঢুকতে দেওয়া হয় নাই। তো এই যে বিডিআর এর সৈনিকরা এই ঘটনা ঘটিয়েছে, এখানে বাইরের কেউ ইনভলভ না, সেটা প্রমাণ করার জন্য বা সেই কথাটা বলার জন্য কিন্তু এত আয়োজন সেনাবাহিনীকে ঢুকতে না দেওয়া। তো এই কথা এখন যদি কেউ বলে ফুল স্টপ, তার মানে হলো যে ভারতীয় লোকজনের ইনভলভটাকে আড়াল করার জন্য এই প্রসঙ্গটা এখন আসতে পারে, আর কোনো কারণ। মেজর করিম, আমি আপনাকে একটা কথা জিজ্ঞাসা করি। কিছুদিন আগে ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি বাংলাদেশে এসে
বিক্রম মিশ্রি বাংলাদেশে আসার পরে উনি তৌহিদ হোসেন যে পররাষ্ট্র উপদেষ্টা তার সাথে কথা বলেছে, অন্যান্য লোকজনের সাথে কথাবার্তা বলেছে। বাই প্রোটোকল বিক্রম মিশ্রি হ্যাজ নাথিং টু ডু উইথ দ্য চিফ অফ আর্মি স্টাফ, প্রোটোকলে পড়ে না। আনলেস পররাষ্ট্রমন্ত্রী সেনাপ্রধানকে বলে অথবা ডক্টর মোহাম্মদ ইউনূস প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে তাকে ইনভাইট করে যে ওয়াকার তুমি আসো, এখানে আমি পররাষ্ট্র সচিবের সাথে একটা মিটিং, আই লাইক ইউর পার্টিসিপেশন। তারা এটা বাই প্রোটোকল এইভাবে হতে পারে। সেটা না করে জেনারেল ওয়াকার বিক্রম মিশ্রিকে তার বেডরুমে নিয়ে ঢুকাইছে। সাবজেক্টটাকে আপনার কাছে কি মনে হয় মেজর করিম? হ্যাঁ, এটা তো মানে আনবিকামিং, এটা হইতে পারে না। আমরা তো এটা তো প্রকাশ্যে আনাই হয় নাই। যদি এটা হয়ে থাকে তাহলে এটা যথাযথ হয় না, এটা কোনো অবস্থাতেই না। মেজর করিম প্লিজ, আই উইল গো টু দ্য ডিফারেন্ট সাবজেক্ট। মেজর ওয়াকার, আপনি যেটা বলছেন যে 17 বেঙ্গলে তখন সিও ছিল না। অ্যাজ এ ম্যাটার অফ ফ্যাক্ট আজিজকে বা ওই 17 বেঙ্গলের যে সিও কে সরানো হয়েছে, ওয়াকারের উপরে কেউ যেন না থাকে 17 বেঙ্গলে, এই জন্য তাকে ওখানে দেয়া হয়েছে। এখন আমাকে একটা কথা বলেন, বাংলাদেশের মিলিটারি ফরমেশন অনুযায়ী একটা ইন্ডিপেন্ডেন্ট ব্রিগেডের ব্রিগেড কমান্ডার, that commander is holding the same power as general officer commanding of a division. Am I right? Am I right or am I wrong? Yes, you are correct. Okay. Now, একটা ইন্ডিপেন্ডেন্ট ব্রিগেডের ব্রিগেড কমান্ডারের অর্ডার আন্ডার কমান্ড একটা ইউনিটের সিও ডিসোবে করতে পারে কিনা? না না, এটা তো কিছুতেই পারে না। কিন্তু এখানে তো বিষয়টা তো উল্টা। প্লিজ, আমি যাচ্ছি আপনার ওইদিকে। অর্থাৎ 17 বেঙ্গলের সিও রিফিউজ করছে 46 এর ব্রিগেড কমান্ডারের একটা অর্ডার ক্যারি আউট করতে। আর্মিতে এটাকে কি বলে? ইনসাবঅর্ডিনেশন না ব্রেকিং চেইন অফ কমান্ড? এটাকে কি বলে? না না, এরকম ঘটনা ঘটেছে কিনা এটা কিন্তু আমি নিশ্চিত না। কারণ হলো কি যে এখানে তো উল্টা হয়েছে। আমি ওটা জানতে চাচ্ছি না আপনার কাছে। আমি জানতে চাচ্ছি যদি করে কোন মেজর, কোন আন্ডার কমান্ড ইউনিটের সিও যদি ইন্ডিপেন্ডেন্ট ব্রিগেডের ব্রিগেড কমান্ডারকে ডিসোবে করে, এটাকে আর্মিতে কি বলে? আর্মির আইনে কি বলে? ইনসাবঅর্ডিনেশন অর ব্রেকিং দ্য চেইন অফ কমান্ড অর ব্রেকিং দ্য ডিসিপ্লিন, কোনটা কি বলে আমাকে একটু বলবেন? ইনসাবঅর্ডিনেশনটা একটু অন্যরকম ধরনের ব্যাপার। এটা যেটা যদি আপনি যেটা বলছেন সেটা যদি হয়, যেটা আমি নিশ্চিত না। কারণ হলো যে এখানে কিন্তু ব্যাপারটা হচ্ছে মেজর করে করছে কি করে নাই আমি আপনার কাছ থেকে জানতে চাচ্ছি না। আমি বলছি যদি কেউ করে ওটাকে কি বলে? না, ওটা তো ভায়োলেশন অফ লফুল কমান্ড। এটা তো আচ্ছা, এটার জন্য তার বিচার হওয়া উচিত। হ্যাঁ, ডেঞ্জারাস টাইপের, বিশেষ করে এই ধরনের একটা এনভায়রনমেন্টে ভায়োলেশন অফ লফুল কমান্ড এটা খুব গ্রেট। ওকে, ব্রিগেড কমান্ডার যে অর্ডারটা দিবেন ব্যাটালিয়ন কমান্ডারকে, সেটা লফুল, এবং এটা যদি কেউ কমপ্লাই না করে তাহলে ভায়োলেশন অফ গুড অর্ডার এন্ড মিলিটারি ডিসিপ্লিন। এখন আরেকটা কথা, একজন সেনাপ্রধান তার নিজের এখতিয়ারে একজন সেনাপ্রধানকে প্রজাতন্ত্রের বেতনভুক্ত একজন প্রজাতন্ত্রের কর্মচারী, তার কি কোনো অফিসিয়াল পজিশন আছে কিনা অন্য দেশের পররাষ্ট্র সচিবকে তার বাসভবনে নিয়ে যাওয়ার? ইফ হি ইজ নট ডাইরেক্টেড সো, এটা তো হয় না, এটা তো প্রোটোকলের পরে না। তো যদি উপর লেভেল থেকে ডাইরেক্ট করা হয়, মেবি এখানে যদি প্রধান উপদেষ্টা ইনভলভ থাকেন, কারণ প্রধান উপদেষ্টা তো মানে ইজ দি টপ অফ দি হোল অফ অ্যাফেয়ার্স। তো এখানে যদি ওরকম কিছু হয়, আমরা তো আর এটার পরিষ্কার জানি না। এখন তখন যখন বিক্রম মিশ্রি তার ওখানে আসার পরে তাকে 3টা অ্যাডভাইস করে গেছে। 3টে অ্যাডভাইসের ভিতরে একটা ছিল বিডিআর পিলখানা ম্যাসাকারের বিচার করা যাবে না। এখন আমাকে একটা কথা বলেন, একজন খুনি
যেমন হাসিনা একজন খুনি, যে ইলিয়াস আলীর বউ বাচ্চা কাচ্চাদের কোলে বসাইয়া কাইন্দা বলছে আমি এর বিচার করব, কিন্তু প্রকৃত খুনি সে। আমি যদি এখন বলি আমি তাসতুবা মাহাকে কোট করব না, মেজর করিম আমি আপনাকে কোট করব না, আমি আমার স্টাডি, আমার রিসোর্স, আমার ইনভেস্টিগেশন দিয়ে আমি যদি বলি জেনারেল ওয়াকার নিজে এই খুনের সাথে, বিডিআর খুনের সাথে প্রত্যক্ষ পরোক্ষভাবে জড়িত থাকার জন্য, তার নিজেকে সেভ করার জন্য, হাসিনাকে সেভ করার জন্য, আওয়ামী লীগের এবং শেখ পরিবারের খুনিদেরকে সেভ করার জন্য উনি এই তদন্ত কমিশন বা বিডিআর পিলখানা ম্যাসাকারের বিচার উনি করতে দিবেন না। তার থেকেও বড় স্টেক হোল্ডার হচ্ছে ভারত নিজেই। আপনি যে কথা বলছেন এটা তো, আপনি যদি এখন ওয়াকারকে চিন্তা করেন যে সে সেনাপ্রধান, কিন্তু তার পাওয়ার বেস এবং তার টিমটা কারা, এই টিমের যারা সদস্য সবাই কিন্তু এই তদন্ত না হইলে তারা বেনিফিশিয়ারি। তো সেই ক্ষেত্রে খালি ওয়াকারকে বললেই হবে না, এটার জন্য আরো অনেক লোকজন আছে যারা মেজর করিম, আপনি কি জানেন 2017 সালের 8ই এপ্রিল হাসিনা যখন ভারতে গিয়ে, দিল্লিতে গিয়ে সে যখন প্রতিরক্ষা এমওইউ স্বাক্ষর করে, ওয়াকার অ্যাকম্পেইন্ড শেখ হাসিনা? মেবি আমি না, আমি আমার কাছে ছবি আছে, সে ওখানে ছিল। আচ্ছা, ওকে।